হ্যাঁ, আমি বলছিলাম যেটা টার্গেট লোকাল অডিয়েন্স। হ্যাঁ, আমরা বাংলাদেশের ভিতরে যে মার্কেটিংটা করি সেটা হচ্ছে যে লোকাল অডিয়েন্স আমরা ধরে নিতে পারি, যেমন ধারা জিবেলি এগুলা যে মার্কেটিংটা করে। হ্যাঁ, তো এগুলা তো আমরা লোকাল অডিয়েন্স ধরতে পারি। তো লোকাল অডিয়েন্স ট্রেডিশনাল মার্কেটিং এর লিমিট থাকে যে আপনি লোকাল অডিয়েন্স পর্যন্ত পৌঁছাতে পারবেন। হয়তো একটা টিভি চ্যানেলে অ্যাড দিলেন, কিন্তু টিভি চ্যানেলটা তো লোকাল চ্যানেল। হ্যাঁ, এরকম কিছু, অথবা রেডিওতে অ্যাড দিলেন তো নির্দিষ্ট সংখ্যক একটা মানুষ দেখবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ এরকম কিছু নাই। আপনি টার্গেটেড, আপনি এখানে বসে আপনি আমেরিকাতে একটা কাজ করতে পারবেন, না আমেরিকায় একটা প্রোডাক্ট সেল করতে পারবেন। যে কোনো কিছুই হতে পারে, আপনার সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনার কোনো বিষয় না। আপনি এটা ইন্টারন্যাশনালি চিন্তা করতে পারবেন। মোর টাইম টেকিং, ধরেন আপনি একটা মাইকিং করেই একটা এলাকা অ্যানাউন্স করবেন। হ্যাঁ, এই জন্য অনেক বেশি সময় দরকার। আপনি মাইক অ্যানাউন্স, একটা সিএনজি ভাড়া করতে হবে, একটা মাইক নিয়ে আসতে হবে, এরপরে সারা এলাকা মাইকিং করতে হবে। অনেক সময় আপনি একসাথে পারবেন না। কিন্তু আপনি যদি ফেসবুকে ধরেন একটা নরমাল একটা বুস্ট করেন, হ্যাঁ, এই যারা সিলেক্ট করে, যেমন আপনার সুনামগঞ্জ ধরে, সুনামগঞ্জে সবাই আপনি ধরেন আপনার একটা সুনামগঞ্জে একটা টি শার্টের শপ আছে। তো আপনি চাচ্ছেন যে টি শার্টের শপ যেটা আছে আপনার একটা অফার দিচ্ছেন 20%। 20% অফারটা সারা সুনামগঞ্জ শহরটা জেনে ফেলুক। তো এটা ফেসবুকের মাধ্যমে খুবই সহজ। হ্যাঁ, আগে কি হতো, আগে মানুষ মাইকিং করতো অথবা পোস্টার লাগাইতো যে 20%, 20%। এখনো হয়তো লাগায়, বাংলাদেশে টেলিভিশন মার্কেটিংটা এখনো আছে এবং এখনো ইফেক্টিভ। কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ আপডেট হচ্ছে, আস্তে আস্তে মানুষ এখন ডিজিটালের দিকে যাচ্ছে। হয়তো করোনা পরিস্থিতির কারণে খুব বেশি মানুষ এগিয়ে যাচ্ছে, যারা ডিজিটাল, যারা অনেকেই অনলাইন সেক্টরে মানে ধারণা ছিল না, বা অনলাইনে কোনো কিছু কেনাকাটায় অভ্যস্ত ছিল না, তারা হয়তো অনেকটাই এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আপনি যে ইউটিউবে যে ফেসবুকে যখন বুস্ট করেন, তাহলে টাইম আপনার খুব কম সময় লাগতেছে, অথবা ফেসবুক একটা ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি কিছু জানান, অথবা যে কোনো কিছু একটা পোস্ট দিয়ে আপনি জানিয়ে দিতে পারেন, তো খুব কম সময় লাগে। এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ। হ্যাঁ, আপনি একটা পোস্টার বানাতে অনেক খরচ হয়। ইভেন আপনি জানেন কিনা জানি না, আমি যদি $5 দিয়ে একটা পেজ বুস্ট করা হয়, তো আলটিমেটলি 5,000 জন মানুষ দেখে। তো নরমালি আপনি 5,000 মানুষকে দেখাইতে হইলে কম হইলে, হ্যাঁ, 500 কি বলে আরো কম অথবা বেশি, ধরেন 200 পোস্টার লাগাতে হবে। হ্যাঁ, 200 পোস্টার লাগাতে হলে আপনি একজন মানুষকে দিয়ে লাগাবেন 200 পোস্টার, ওনাকে $500 দিতে হবে। পোস্টার একটা খরচ আছে, ডিজাইনের একটা খরচ আছে, পুরা দিনের একটা বিষয় আছে। এই বিষয়গুলো চিন্তা করে দেখা যায় যে বিষয়টা খুবই এক্সপেন্সিভ। তারপরে আবার ওইদিকে ফেসবুক বুস্টিং এ আপনি $5 দিয়ে ধরেন $500, $500 মতো যায়। $85 প্লাস আর 15% ভ্যাট, ট্যাক্স, এগুলা নিয়ে $100 ডলার প্রতি পড়ে যায়। তো লেস কাস্টমার এনগেজমেন্ট এবং মোর কাস্টমার এনগেজমেন্ট, এটা আসলে আপনারা হয়তো বুঝতে পারেন যে মাইকিং করে কতজন মানুষকে জানানো যাবে, অথবা অনলাইনে যে কোনো একটা জিনিস দিলেই ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে অনেক বেশি মানুষের জানানো সম্ভব হয়। কান্ট্রাক্ট কাস্টমার বিহেভিয়ার, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এটা আমরা কোনোই আমরা, একজন মানুষ হয়তো আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনছে, কিন্তু ও মনে মনে খুশি না। আপনার কথাবার্তায় হয়তো আপনার সব থেকে কিনে নিছে, আপনার উপর কিন্তু খুশি না। অনেক সময় আছে না, আমরা দাম দর করে কিনি, যে 2,000 টাকা বললো, আমি 1500 টাকা বললাম, সাথে সাথে দিয়ে দিল। কিন্তু আসলে আমি বিষয়টা নিয়ে খুশি না। আমার মনে মনে বিষয়টা হলো আসলে আমি বেশি বলে ফেলছি, দামটা আসলে হয়তো আমার করা ঠিক হয় নাই, অথবা এসে দেখলেন প্রোডাক্টটা ভালো না। তো আপনি কি করবেন? আপনি তো কিছু করার নাই এখানে। হয়তো আপনি পরের দিন গিয়ে একটু কথাবার্তা বলবেন, কিন্তু এটা কিন্তু শেষ না। কিন্তু অনলাইনে বিষয়টা কি, অনলাইনে আপনি একটা প্রোডাক্ট কেনার পর একটা রিভিউর অপশন থাকে। তো আপনি কিছু ভালো লাগে না, হুট করে একটা 1 স্টার রিভিউ দিয়ে আসেন। তো 1 স্টার একটা রিভিউ দিয়ে আসার কারণে কিন্তু ও পরবর্তীতে কোনো কাস্টমার এসে আপনার আগে রিভিউটা চেক করে। হ্যাঁ, কাস্টমার কারা কারা কিনছে রিভিউগুলা চেক করে। যদি 1 স্টার রিভিউ দেখে কিনবে না, মনে করবে যে হ্যাঁ ঠিক আছে, এটার প্রোডাক্ট ভালো না, এরকম একটা কিছু। তো কাস্টমার বিহেভিয়ার, কাস্টমার কতটুকু ভালো লাগছে প্রোডাক্টটা, কতটুকু খারাপ লাগছে, এগুলো আসলে বিহেভিয়ারটা ট্র্যাক করা যায়। হ্যাঁ, তো যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটে আপনার কতজন মানুষ ঢুকছে, আপনার ওয়েবসাইটে ধরেন 20টা প্রোডাক্ট রাখলেন, 20টা প্রোডাক্টের মধ্যে হয়তো 2টা প্রোডাক্ট খুব বেশি সেল হচ্ছে, তো আপনি বুঝতে পারবেন যে আপনার এই 2টা প্রোডাক্ট আপনার খুব ভালো সেল হচ্ছে, এটা প্রোডাক্টগুলো আমার বেশি স্টকে রাখা উচিত, অথবা এই 2টা প্রোডাক্ট নিয়ে আমার বেশি মার্কেটিং করা উচিত, এরকম কিছু। তো আচ্ছা, আমি তো কথা বলতেছি, আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা যদি শোনা যায় না, তো আপনার সাথে সাথে বলবেন, চ্যাট বক্সে বলবেন। আসলে আমি কার সাথে কথা বলতেছি আমি নিজেও জানি না, কম্পিউটার স্ক্রিনের সামনে কথা বলতেছি। হুম।
তো আসলে এই জিনিসগুলো ট্র্যাক করা যায় না। কথা শোনা যায় কিনা একটু বলবেন? আচ্ছা ঠিক আছে। তো বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং reaches to the people where they spend their time and money. তো আমরা যদি ধরেন কথার কথা আমাদের একটা প্রোডাক্ট আছে, ধরেন কি প্রোডাক্ট হতে পারে, ধরেন আমাদের একটা প্রোডাক্ট মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল ফোন আমাদের প্রোডাক্ট। ধরেন ক্লায়েন্ট আপনাকে মোবাইল ফোন একটা মডেল দিল যে এই মোবাইল ফোনের প্রোডাক্টটা তুমি মার্কেটিং করে দাও। তো আমি কি করব? আমি কি মোবাইল ফোনের কাস্টমার যেখানে ধরেন কাপড় চোপড় বিক্রি হয় ওইখানে গিয়ে মার্কেটিং করব, নাকি মোবাইল ফোনের এখানে মার্কেটিং করব? অবশ্যই মোবাইল ফোন নিয়ে যে গ্রুপগুলোতে, ধরেন ফেসবুক যদি বলেন যে ফেসবুক যে গ্রুপগুলোতে এঙ্গেজমেন্ট আছে, এই মোবাইল রিলেটেড কোয়েরিজ তারা জানতে চায়, তখন আপনি হয়তো এখানে গিয়ে একটা আনসার দিলেন, দেওয়ার পরে বললেন যে আপনি এই মোবাইল ফোনটা কিনতে পারেন, এই মোবাইল ফোনটা আপনার জন্য ভালো হবে, এরকম কিছু। তো যেখানে মানুষ আবার টাকাও স্পেন্ড করে, ধরেন আপনি অ্যামাজনে মানুষ কিনে অথবা ইবিলিতে কিনে, তো আপনি ইবিলি একজন সেলার হলেন বা ইবিলি একটা প্রোডাক্ট আপনি অ্যামাজনে হয়তো আপনার নিজের পোষ্য প্রোডাক্ট না থাকলেও আপনি এই আরেকজনের প্রোডাক্টকে যদি সেল করে দেন, আপনি এটা থেকে একটা কমিশন পাবেন, 5%, 8%, 6%, এরকম কিছু। তো এই কমিশন দিয়ে আপনি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। তো দেখা যাচ্ছে অ্যামাজন থেকে মানুষ কিনে, তো আপনি ওই জায়গায় গিয়ে মার্কেটিং করলেন। তো এই জিনিসটা ডিজিটাল মার্কেটিং এ পসিবল। আপনার কোনো এরিয়া নাই যে আপনি কোথায় মার্কেটিং করবেন না করবেন, এটার কোনো স্পেসিফিক এরিয়া নাই। আর লেভেলস দ্য প্লেইং ফিল্ড ফর স্মল বিজনেস, লেভেল প্লেইং ফিল্ড ফর স্মল বিজনেস। তো এটা কি হয়? যেমন আমি আপনাদেরকে বলি, আমি কিছুদিন আগে একটা আমার ক্লায়েন্টের কাজ করছে। তো কাজটা ছিল ওনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসলে সবাই বিষয়গুলো একটু পজিটিভ ভাবে নেবেন। হ্যাঁ, আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উনি প্রেগন্যান্ট মহিলাদের ছবি দিত। হ্যাঁ, তো ওনার মেইনলি প্রেগন্যান্ট মহিলাদেরকে নিয়ে কাজ করে উনি। ওনার টার্গেট অডিয়েন্স হচ্ছে প্রেগন্যান্ট মহিলারা। হ্যাঁ, তো উনি সেল করতো কি, একটা ফিডার আছে, ফিডারের মাথায় একটা স্পুন আছে, এরকম একটা প্রোডাক্ট। শুধু এই প্রোডাক্টটাই উনি সেল করতো ইউকেতে। তো উনার দেখলাম যে আমি প্রথমে ভাবলাম যে একটা প্রোডাক্ট সেল করে উনার বিজনেস কিভাবে স্টার্টিং আছে বা একটা জিনিস কিভাবে এগুলো তিনি চালিয়ে যাচ্ছেন, অথচ আমাকে হায়ারও করতেছেন, অবশ্যই ভালো সেল হচ্ছে। তো দেখলাম যে কি উনার খুবই ভালো সেল হচ্ছে, একটা ছোট একটা প্রোডাক্ট নিয়ে উনি ঘরে বসে থাকেন, পাশাপাশি এই বিজনেসটা উনি করতেছেন। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো, যে বিষয়টা আসলে বোঝা গেল যে বিষয়টা আপনার যদি একটা মাত্র প্রোডাক্ট থাকে, তো ওই প্রোডাক্টটা দিয়ে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, আপনি কিন্তু আপনার একটা কাপড়ের দোকান যদি দেন, তো আপনি সেখানে শুধু যদি আপনি ব্ল্যাক প্যান্ট রাখেন, আপনার অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে বিষয়টা আপনার জন্য, যে ব্ল্যাক প্যান্ট তো আপনার ওসবে ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, এই জন্য কি হয়, কাপড়ের দোকানগুলো দিলে সব ধরনের প্রোডাক্ট গুলা ওরা রাখে, কিন্তু আপনি অনলাইন মার্কেট প্লেসে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, আপনি ছোট একটা প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারবেন। এরপরে মোর টার্গেটেড কেন? যেমন আপনি ফেসবুকে একটা জিনিস প্রমোশন করার সময় আপনি ইন্টারেস্ট সিলেক্ট করে দিতে পারবেন। আপনি ধরেন একটা টি শার্ট আপনি সেল করতেছেন। হ্যাঁ, তো আপনি টি শার্ট সেল করার সময় আপনি যখন ফেসবুকে একটা প্রমোশনের জন্য যাচ্ছেন, তখন আপনি ইন্টারেস্ট সিলেক্ট করে দিবেন যে যে মানুষগুলা টি শার্ট নিয়ে ইন্টারেস্টেড। হ্যাঁ, এরকম কিছু দিলে আপনার টার্গেটেড কাস্টমার গুলা হয়ে যাবে। ইভেন আরো যদি মনে করেন যে আপনি একটা ধরেন কি ধরনের টি শার্ট, ধরেন পোলো টি শার্ট, যারা গলফ খেলায়, আমেরিকাতে যারা গলফ খেলায় তারা খুব হোয়াইট টি শার্টটা পরে, গলফের জন্য হোয়াইট টি শার্টটা পরে। তো আপনি কি করলেন, গলফ যারা খেলায় তাদের কাছে গিয়ে আপনি প্রমোশন করলেন কিসের, হোয়াইট টি শার্টের। তো এটা খুবই টার্গেটেড, আপনি হোয়াইট টি শার্ট পরে, আপনার একটা হোয়াইট টি শার্ট আছে, ওদের কাছে যদি মার্কেটিং করেন, আপনার সেলের পসিবিলিটিটা বেশি। এই বিষয়গুলা বলার কারণ হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিং কি বিষয়টা বুঝতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর আইডিয়া সম্পর্কে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমাদের 49টা ক্লাস আছে, ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমি শিখবো, কিন্তু ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর সুবিধা যদি আমরা না বুঝি, আমরা মোটিভেটেড হতে পারবো না।
এরপরে ক্যান বি হাইপার পার্সোনালাইজড। যেমন এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন আমি টি-শার্ট পছন্দ করি। এর মধ্যে আমার ধরেন আমেরিকায়, ইউকে আমেরিকাতে কি হয়? ওরা বসবাসের পাশাপাশি ওরা ওদের একটা ক্যাট পালে অথবা একটা ডগ পালে ওদের। তো ডগ হতে পারে ওদের মানে একটা পেট ওরা পালে। তো এটা হচ্ছে যে গিয়ে তারা কি করে? তারা ওই ক্যাটের জন্য ধরেন আই এম এ ক্যাট মম এরকম একটা লিখা টি-শার্টটা যদি আপনি সেল করেন যারা ক্যাট পালন করে মহিলারা, তো এটা দেখলে হয়তো ওদের পছন্দ হতে পারে এবং ওরা কিনতে পারে এটা। তো আপনি যদি পারফেক্ট মানুষের কাছে যে যারা পেট নিয়ে খুব ইন্টারেস্টেড বা ক্যাট যারা পালে তাদের কাছে যদি আপনি এই টি-শার্টটা পৌঁছে দিতে পারেন, তো ওইখানে সেলের পসিবিলিটিটা খুব বেশি। তো এখানে কি হলো যে টি-শার্ট যে কিনে তারপরে যে পেট পালে যে পেটের টি-শার্টটা পরতে পারে ওই মানুষের কাছে আপনি পৌঁছাতে পারতেছেন, মানে কি হাইপার পার্সোনালাইজড, যে আপনি খুব বেশি পার্সোনালাইজড এরিয়াতে আপনি যেতে পারতেছেন। হ্যাঁ, এটা ডিজিটাল মার্কেটিং এ এটা সম্ভব। আপনি নরমালি যদি আপনার একটা শপে কোন মানুষ আসে আপনি তার চাহিদা বুঝতে পারেন না। হ্যাঁ, দোকানদার কিন্তু অনেক কথা বলে যে সবগুলো প্রোডাক্ট দেখায় নামিয়ে নামিয়ে দেখায় যে এই টি-শার্টটা পছন্দ হয় কিনা, এই টি-শার্ট আসলে দেখা যায় যে উনি সব প্রোডাক্ট দেখার পরে ওনার কোনো পছন্দ হয় নাই। কিন্তু আপনার অনলাইন সেক্টরে কি হয়, আপনার নিজের প্রোডাক্টটা আপনি নিজে সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনি জানেন ওর ইন্টারেস্টটা কি, আপনি ওকে জানাতে পারবেন যে আপনি এটা দেখতে পারেন, এটা আপনার জন্য ভালো। এরকম কিছু আপনি কিভাবে এরকম হাইপার পার্সোনালাইজড ওয়েতে মার্কেটিং করা যায় এগুলা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। হ্যাঁ, যেহেতু অনেকে এখানে নতুন নতুন করে শুরু করতেছেন, অনেকে আসলে পুরাতন, অনেকে ট্রেনার। হ্যাঁ, আমি তাই এজন্য আসলে প্রথম ক্লাসটা বেসিক ওভারভিউ নিয়ে আমি সাজিয়েছি যাতে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের কমপ্লিট ধারণা থাকে। হয়তো ক্লাসের শেষে একটা ইন্টারভিউ নিব সবার যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনারা কতটুকু শিখতে পারলেন বা কতটুকু জানতে পারলেন। মোর অ্যাডভান্স অ্যানালাইটিক্স এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনি ট্র্যাক করতে পারবেন। আপনার ধরেন একটা ওয়েবসাইট আছে, ধরেন আপনার ওয়েবসাইটের নাম সুনামগঞ্জ সুনামগঞ্জ ট্রাভেল.com। হ্যাঁ, আপনি একটা ট্রাভেল এজেন্সি চালান। তো এখানে কি হলো যে আপনার সুনামগঞ্জ ট্রাভেল এজেন্সিতে আপনি ভ্রমণ গাইড, সুনামগঞ্জে আসার জন্য কি কি করতে হয় না করতে হয়, সুনামগঞ্জে কি কি পিকনিক স্পট আছে এগুলা নিয়ে আর্টিকেল লিখেন। তো আর্টিকেল লেখার পরে কি হয়, তো মানুষ আপনার আর্টিকেল গুলা পড়ে, যারা সুনামগঞ্জ ভিজিট করতে চায় তারা হয়তো ওয়েবসাইটটা আপনার পড়ার পরে কি হয়, তারা আপনার তো ভ্রমণে আপনার ট্যুর এজেন্সি গুলার কাজ কি, তারা একটা প্যাকেজ রাখে, আপনার এখানে আসবেন আপনার সব ধরনের দায়িত্ব ওরা নিয়ে নেয়। তো এক্ষেত্রে কি হয়, আপনার ওয়েবসাইটটা পড়ার পরে কতজন মানুষ আপনার এই প্যাকেজটা কিনলো সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। যেমন আমি একটা উদাহরণ দেই যে 100 জন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, তারপরে মাত্র 2 জন আপনার প্যাকেজটা কিনছে, তার মানে ওটা হচ্ছে কনভার্সন রেট, আপনার কতজন অডিয়েন্স আপনার কাস্টমারে পরিণত হয়েছে। তো এই ক্ষেত্রে হয় যে কনভার্সন রেটটা আপনি ট্র্যাক করতে পারবেন যে না আমার তো 100 জন মানুষ আসলেও মাত্র 2 জন মানুষ আমার প্রোডাক্টটা কিনতেছে। প্রোডাক্ট বলতে আমি বলতেছি যে আপনার সার্ভিসটা। তো এই ক্ষেত্রে আপনি অ্যানালিটিক্সটা দেখতে পারবেন যে আপনার কতজন মানুষ এটা দেখে, এটা আপনি বুঝতে পারবেন। এরপরে হচ্ছে যে বেস্ট ইজি টু স্কেল এন্ড অ্যাডাপ্ট, মানে স্কেল করতে পারেন যে কিভাবে কি করতে হয় না করতে হয়, এগুলা ইজি ভাবে স্কেল করতে পারবেন। বেস্ট আর ও আই, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা যারা মার্কেটিং এর স্টুডেন্ট আছেন আপনারা জানেন যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমি $10 মার্কেটিং এর জন্য মানে ইনভেস্ট করলাম, সেখান থেকে যদি আমার $20 প্রফিট না আসে আমি আর মার্কেটিংটা করব না। আসলে এই মার্কেটিংটা আমার জন্য ইফেক্টিভ না, কারণ আমার $10 ইনভেস্ট করে যদি আমার $6 এর সেল হয় তো এটা আমার লাভ হইলো? লাভ হইলো না। এই যে বিষয়গুলা আসলে ডিজিটাল মার্কেটিং এ এটা বেস্ট হয়, কারণ আপনি যদি একটা ই-কমার্স শপ দিতে চান আসলে আপনার 30 থেকে 40,000 টাকা হয়তো ইনভেস্টমেন্ট লাগতে পারে। সেখানে আপনি কিন্তু নিজের প্রোডাক্টের দরকার নেই, আপনি অ্যামাজনের প্রোডাক্ট বা অন্য যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি মার্কেটিং শুরু করতে পারেন। যদি আপনার দেখেন যে খুব ভালো সেল হচ্ছে তবে আপনি নিজস্ব প্রোডাক্টও সেল করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি লোকাল একটা শপ দিতে চান, ধরুন একটা কাপড়ের শপ দিতে হলে, নরমাল একটা শপ দিতে হলে কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা, হ্যাঁ এরকম একটা খরচ হয়। কিন্তু খরচ করার পরে দেখলেন যে আপনার এই সেক্টরে মন বসতেছে না বা আপনার ব্যবসাটা গ্রো হচ্ছে না, আপনার প্লেসিং ঠিক হয় নাই, তো এই ক্ষেত্রে কি হয়, আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসে না, আপনি বিজনেস একটা লসের সম্মুখীন হন। তো ডিজিটাল মার্কেটিং এই লসের সম্মুখীনের পসিবিলিটিটা অনেক কম।
এই জন্য ডিজিটাল মার্কেটিং, কারণ 40-50 হাজার টাকা দিয়ে আপনি অনেক বড় একটা ই-কমার্স সাইটের মালিক হতে পারেন। হ্যাঁ, তো আপনি এটা ট্রাই করতে পারবেন যে কিভাবে প্রোডাক্টগুলো সেল করতে হয়, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। অ্যালাইন হাউ পিপল শপ টুডে। তো আপনি অ্যালাইন করতে পারবেন যে মানুষ কিভাবে এখন শপিং করে। হ্যাঁ, এখন হচ্ছে যে অনলাইনে অনেক শপিং করে। আপনারা জানেন যে রিসেন্টলি ইভেলির মতো একটা অনলাইন স্টোর, তারা কি করতেছে, পেঁয়াজ, তেল এগুলা ইভেলি এক্সপ্রেস সব দিয়ে পেঁয়াজ, তেল এরকম গ্রোসারি প্রোডাক্টগুলো সেল করতেছে। হ্যাঁ, আমি গত ক্লাসে বলছিলাম যে দেখবেন খুব রিসেন্টলি ইভেলি ফার্মেসিও নিয়ে আসবে, কারণ ফার্মেসি প্রোডাক্টগুলো খুবই সেল হয়। কিন্তু দেখা গেছে যে 4-5 দিন আগেই বলছিলাম, সম্ভবত গতকালকে অ্যানাউন্স করছে ইভেলি যে ওরা ফার্মেসি প্রোডাক্টটা আনতেছে। আসলে এটা এরকম ডিজিটাল মার্কেটার সেটা বুঝতে পারে, হ্যাঁ, ভবিষ্যতে ওদের ডাইরেকশনটা কোন দিকে যাবে। আপনি ওদের মার্কেটিংটা এনালাইসিস করতে পারবেন। তো মানুষ এখন কিভাবে শপিং করে, এখন অনলাইনে শপিং করে, কি দিয়ে শপিং করে, মাস্টার কার্ড দিয়ে শপিং করে, এখন বিকাশ দিয়ে শপিং করা যায়, বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শপিং করা যায়। তো এগুলা আপনি বুঝতে পারবেন যে কিভাবে শপিং করতে হয়। হাউ পিপল প্রেফার দ্য বিজনেস রিচ দেম। তো যারা বিজনেসকে প্রেফার করে যে এরকম আমি অনলাইনে কিনতে পারি, এরকম আমার প্রোডাক্টটা প্রয়োজন, আপনি ওদের কাছে রিচ করা সম্ভব হয়। স্যার কথা শোনা যাচ্ছে না, একজন বলতেছেন। তো আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আপনারা একটু জানান। আহ, যদি সবাই শুনতে পান তাহলে বুঝবো ওনার সমস্যা। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে গ্যালাক্সি M20 বাই এর নাম আসলে জানি না। আহ, আপনার হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, আপনি নেটওয়ার্ক কানেকশনটা একটু অফ করে অন করে দেখতে পারেন, অথবা আপনার প্লেসটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। তো এটার পরে যেটা আসতেছে, তো এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট পার্ট, বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং ওভার ট্রেডিশনাল মার্কেটিং। কেন ট্রেডিশনাল মার্কেটিং এর চাইতে ডিজিটাল মার্কেটিং প্রফিটেবল? হ্যাঁ, এটার কস্ট রিডিউস করে। আপনার কস্টিংটা, আপনি যদি একটা শপ ক্রিয়েট করতে চান, ধরেন একটা ওয়েবসাইট যদি ক্রিয়েট করতে চান, আপনি ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, এক্ষেত্রে হয়তো আপনার 1500 থেকে 1600 টাকা যাবে, এরকম একটা বিষয়। হয়তো এক বছরে আপনার 3000 3500 টাকা এরকম যাবে। তো আপনি একটা ওয়েবসাইটে একটা আপনার স্টোর হয়ে গেল। আপনি এটা ডিজাইন করলেন, হয়তো ডিজাইন যদি আপনি নিজে পারেন, ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ইজিলি ডিজাইন করা যায়, নিজেরা ডিজাইন করতে পারলে ভালো, অথবা কেউ ডেভেলপার একজনকে দিয়ে, ডিজাইনারকে দিয়ে ডিজাইন করে নিলেন, হয়তো উনি আরো 10,000 টাকা এরকম চার্জ করবে। 40-50 হাজার টাকা দিয়ে একটা মোটামুটি একটা ভালো স্টোর চালানো যায়। হয়তো আপনারা যদি এটাও না পারেন, হয়তো ফেসবুকের পেজ দিয়েও কিন্তু অনেক ভালো ভালো ই কমার্স বিজনেসম্যানরা, এফ কমার্স বলে এটাকে, ওরা বিজনেসটা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও চালানো যায়, এটা রিডিউস কস্ট, সিম্পল টু মেজার। তো আপনি জানতে পারবেন যে আপনার কতটুকু ইনভেস্ট করার পরে কতটুকু টাকা ব্যাক আসতেছে, রিয়েল টাইম রেজাল্ট। আপনি বাস্তবে জানতে পারবেন যে আজকে কয়টা সেল হয়েছে, এই মাসে কয়টা সেল হয়েছে। এই বছরে একটা অ্যানালিটিক্স দেখতে পারবেন, যে ওভারভিউ একটা গ্রাফ মতো ওরা দেখাবে যে আপনার কখন সেল বেশি হয়েছে, কখন সেল নেমে গেছে, এরকম একটা গ্রাফ গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। ব্র্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আপনি অনলাইনে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন। ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আসলে একটা ব্রড সেকশন থাকবে, হয়তো 2 দিনের একটা ক্লাস থাকবে, প্রায় 8 ঘন্টা এরকম, অথবা 12 ঘন্টা এরকম একটা সেশন থাকবে ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে, কিভাবে অনলাইনে একটা ব্র্যান্ড ডেভেলপ করা যায়। হ্যাঁ, আপনি নিজেই একটা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করবেন এবং এটাকে কিভাবে এস্টাবলিশ করবেন এবং কোন কোন ওয়ে আপনি ফলো করবেন, এগুলা সবকিছুই কিন্তু শেখানো হবে। ভাইরাল ভাইরাল জিনিসটা হচ্ছে, ট্রেডিশনাল মার্কেটিং ভাইরাল জিনিসটা আসলে খুব ইজি না, কিন্তু অনলাইনে ভাইরাল জিনিসটা খুবই ইজি। আপনারা জানেন যে যে কোনো একটা জিনিস ভাইরাল করাটা কতটা ইজি। আসলে আমার একটু মাথা ধরে গেছে, আসলে রাতে ঘুম কম হয়েছে, এই জন্য কথা বলতে বলতে আসলে একটু প্রবলেম হইতেছে। আমি একটু আস্তে আস্তে কথা বলি। তো গ্রেটার এঙ্গেজমেন্টটা ভালো হয়, অনেক বেশি ভালো হয়। কেন? কারণ
আপনি ধরেন একটা প্রোডাক্ট, হ্যাঁ, তো আপনি যদি প্রোডাক্টটা খুব ভালো রিচ হয়, তো আপনি বুঝতে পারবেন যে আপনার টার্গেট কাস্ট অডিয়েন্সের কাছে কিন্তু প্রোডাক্টটা যাচ্ছে। আপ আচ্ছা, আমরা ক্লাসে আরো পরে একটু ব্রেক নিব, হয়তো একটা লাস্ট টাইম ব্রেক নিব এই মিটিংটার পরে। আপনার ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করতে পারবেন, কোনো বিষয় না। আপনি সারা ওয়ার্ল্ডকেই আপনার মার্কেটিং সেক্টর বানিয়ে নিতে পারবেন। ইকুয়াল ডেপথ অ্যানালাইসিস, এটাও অনেক বিষয়, যে আমি বললাম যে কতজন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, কতজন মানুষ আপনার প্রোডাক্টটা কিনতেছে, কতজন মানুষ আপনার ওয়েবসাইটে এসে ডিসলাইক মেরে যাচ্ছে, যে কতজন মানুষ আপনার ভালো লাগতেছে না, কতজন মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকেই বের হয়ে গেছে, যে ওয়েবসাইটের ডিজাইনটা ভালো লাগে নাই, এটাকে বাউন্স রেট বলে। হ্যাঁ, তো এগুলা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। আপনি বুঝতে পারবেন যে আসলে কোন সেক্টরে আমার আপনি একটা দোকান করলে কিন্তু আপনি বুঝতে পারেন না যে দোকানের আমার কি সমস্যা, হয়তো আমার ডিজাইনের সমস্যা, নাকি কাপড়ের সমস্যা, নাকি আমার কথাবার্তার সমস্যা, এগুলো বোঝা একটু কষ্ট। কিন্তু ডিজিটাল মার্কেটিং এটা খুবই সহজ। আর ইকুয়াল অপরচুনিটি ফর অল, এটা সবচেয়ে বড় বিষয়। যে এখানে যে আপনি মিলিয়নিয়ার, আপনার জন্য খুব ভালো সুবিধা, আপনি কম পারেন এটার জন্য আপনার সুবিধা না, এরকম কিছু না। আপনার ওয়েবসাইটের মালিক কিন্তু আপনি একটা ওয়েবসাইটের মালিক, ফেসবুক.কম একটা ওয়েবসাইটের মালিক। ডিফারেন্সটা হচ্ছে যে ফেসবুক.কম আপনার চাইতে বেশি ভালো ওয়েতে মার্কেটিং করতেছে, ওর সুন্দর একটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট করতে ফেলতেছে, কিন্তু আপনি সেটা করতে পারতেছেন না, এরকম একটা কিছু। তো আপনি কিন্তু ওয়েবসাইটের মালিক কিন্তু আপনিও হতে পারতেছেন। হ্যাঁ, তো আপনি কিন্তু অনলাইনে গুগলে কিন্তু আপনি আপনার সাইট ইন্ডেক্স করলে, গুগলে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা কিন্তু পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমি বলি যে হ্যাঁ, যে সবাই কিন্তু এই বিষয়গুলা ট্রাই করতে পারেন। তো এক্ষেত্রে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ভালো একটা বিষয়, যে আপনি একটা শপ যদি ক্রিয়েট করেন, ধরেন মৌলভীবাজারে বড় বড় শপ দুইটা সুপার মল আছে, এমবি এবং বিলাস। আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, মৌলভীবাজারে যদি কেউ এসে থাকেন তাহলে জানতে পারেন। তো সুনামগঞ্জে আসলে কি আছে আমি জানি না, বড় একটা সুপার মল, ধরেন একটা সুপার মল। হ্যাঁ, তো আপনি কি করলেন, আপনি সুপার মল যে প্রোডাক্ট সেল করে, আপনি সেম প্রোডাক্ট সেল করেন, কিন্তু আপনার দোকানটা একদম ছোট, একটা গলির মধ্যে আপনার একটা দোকান। তো আপনি সেম প্রোডাক্ট সেল করতেছেন, কিন্তু আসলে আপনি ওই প্রাইসটা পাবেন না। কিন্তু অনলাইনের ক্ষেত্রে কি হচ্ছে, ও নিজের ওয়েবসাইটে সেল করতেছে, আপনি আপনার ওয়েবসাইটে সেল করতেছেন। আপনি কিন্তু এই কি হলো অপরচুনিটি, আপনার কিন্তু দুইজনের ক্ষেত্রে সমান। হয়তো ও 800 টাকা সেল করতেছে কারণ ওর অডিয়েন্স অনেক বেশি, আপনি 600 টাকা সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এবং কম্পেয়ার করে দিতে পারেন যে ওই ওয়েবসাইটে কিনলে 800 টাকা কিনতে পারবা, আমার এখানে 600 টাকা, এরকম একটা বিষয়। তো এই বিষয়গুলোর কারণে ডিজিটাল মার্কেটিংটা ট্র্যাডিশনাল মার্কেটিং এর চাইতে খুবই ইফেক্টিভ। এখন আমরা কথা বলি টাইপস অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে। আচ্ছা, ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদেরকে মিউটটা অফ করে দিব। অথবা আপনারা নিজেরাই অডিওটা অন করতে পারবেন, এখন অপশনটা আপনাকে দিয়ে দিছি। কেউ কোনো কিছু বলতে চাইলে বলতে পারবেন এখন। হ্যাঁ, কেউ কোনো প্রশ্ন আছে, কেউ কিছু বলতে চান, এরকম কিছু? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, ওই যে হ্যাঁ বলেন। আপনি কি প্রশ্ন? হ্যালো হ্যাঁ বলেন, আপনি শুনতে পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। স্যার, ওই যে বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং এর যে নাম্বার 7 বেস্ট অফ আর ও আই, হুম। আমি ওই আর ও আই এর মিনিংটা বুঝতে পারছি ক্লিয়ারলি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলতে আপনি আপনার বিজনেসে যে রিটার্নটা করতেছেন, এটার রিটার্নটা কত সহজে আসে বা রিটার্নটা আসতেছে কি না, এটা হচ্ছে যে এজন্য ডিজিটাল মার্কেটিংটা বেস্ট। কারণ আপনি যদি 40,000 টাকা ধরেন একটা ওয়েবসাইটে খরচ করলেন, হ্যাঁ, তো ওই ওয়েবসাইট থেকে 40,000 টাকা ইনকাম করা কিন্তু আপনার জন্য খুবই সহজ। হয়তো আর ট্রেডিশনাল মার্কেটিং এর চাইতে এই সেক্টরটা একটু এগিয়ে আছে।
হ্যাঁ, বুঝতে পারছেন যে আপনি যে ইনভেস্টটা করবেন, হ্যাঁ, আপনার বিজনেসে, আপনার অনলাইনে বিজনেস করেন, এটা তো একটা ইনভেস্টমেন্ট আছে অবশ্যই। তো ইনভেস্টমেন্ট যেটা করবেন সেটা আপনি বেস্ট রিটার্ন পাবেন ডিজিটাল মার্কেটিং এ, এটা সম্ভব, মানে এটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, বুঝতে মানে পারছেন অন্যান্য কিনা? ওয়েবসাইট, অন্যান্য স্থান থেকে এখানে একটু বেশি না? হ্যাঁ, হ্যাঁ, আমি বলতে চাইতেছি যে ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে কি হয়, আপনি একটা বিজনেস বলতে একটা শপ দিলেন, এরকম কিছু। তো তো এই বিষয়গুলোর চাইতে আপনার ডিজিটাল মার্কেটিং একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করলেন, সেখানে আপনার ইয়েটা বেশি, আপনার ইনভেস্টমেন্টটা রিটার্ন আসার চান্সটা অনেক বেশি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর কিছু কেউ জানতে চান? হ্যাঁ, অলিউর রহমান ভাই আসলে হাত ইয়ে করছিলেন, আপনি কিছু বলতে চান? অলিউর রহমান ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি কিছু বলতে চান? ক্লাসে আছেন আপনি? আচ্ছা, ওনার রেসপন্সটা আসলে পাচ্ছি না, আমরা ক্লাসে মুভ করি। স্যার ফাঁকে দিয়ে আমি একটা কথা বলবো? হ্যালো। হ্যাঁ, শিববীর ভাই বলতে চাইতেছেন? জি ভাই, হ্যাঁ, বলেন। আমি বলতে চাচ্ছি ভাই, ডিজিটাল মার্কেটিং এর মূল ফোকাসটা কোন দিকে? ডিজিটাল মার্কেটিং এর মূল ফোকাসটা নিয়ে আসলে আরো পরবর্তীতে আলোচনা করব। আমরা ডিজিটাল মার্কেটিং এর টাইপস গুলো আগে দেখবো, কি কি ডিজিটাল মার্কেটিং এর কি সেক্টর আছে, আমাদের কোন দিকে বেশি ফোকাস করতে হবে, সেটা আমরা আলোচনা করব। এটা আমি আসলে আরেকটু আমি অ্যাডভান্স কিন্তু লেভেলে। ফাইবারে, জি হ্যাঁ, ভাই, আমি তো ফাইবারে একটু কাটাকাটি করছি, আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ। ওইটাতে এখনো কোনো কিছু কমপ্লিট করা হয়নি, পিকচারও দেওয়া হয়নি, প্রোফাইলও কমপ্লিট করা হয়নি। তো হুম, ওইটাতে আমি ডিজিটাল মার্কেটিং এ কিছু কাটাকাটি করে দেখলাম, প্রথমেই এসইও এর বিষয়টা আগে আসছে আর কি, সর্বপ্রথম। হুম। আচ্ছা, আমি এই বর্তমানে বিষয়গুলো, কয়টা, জি ভাই হুম, বলেন। আমি তো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশনটা জানালাম, এখনো কিন্তু আমি ডিজিটাল জি মার্কেটিং ভাই। এর কি কি পার্ট আছে এগুলাতে এখনো যাই নাই। এরপরে আসলে ডিজিটাল মার্কেটিং কি কি পার্ট আছে এগুলা আলোচনা করব, এরপরে আমি বলবো যে এই যে আপনি যে বিষয়গুলো বলতেছেন সবগুলাই কিন্তু আলোচনা করা হবে। আরো আরো পরে আসে আমার লেসনটা, আপনি একটু মনোযোগ দিয়ে আরো শেষ পর্যন্ত দেখেন, একদম লাস্ট পর্যন্ত দেখেন, আপনি দেখতে পারবেন যে কোন সেক্টরে কিরকম কাজ করে, সবগুলো আপনি দেখতে পারবেন। জি ভাই, আমি ল্যাপটপে ডিসকানেক্ট হয়ে যায়, এই কারণে আমি মোবাইল দিয়ে কানেক্ট দিলাম। আচ্ছা, সমস্যা নাই, আপনি মোবাইলেই থাকেন। আর আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। আর আমরা একটা ব্রেক নিব, এই যে জুম মিটিং শেষ হওয়ার পরে আমরা একটা 20 মিনিটস এর একটা ব্রেক নিতে পারি, নিয়ে আবার লাস্টে আমরা লেসনটা কন্টিনিউ করব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা 10 মিনিটের ভিতরে ইয়েটা হয়ে যাবে, তো আমরা ব্রেকের টাইমটা অ্যানাউন্স করে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানতে পারবেন যে কখন আবার ক্লাসটা শুরু হবে। আসলে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনারা লেট করেন না, কারণ লেট করলে কি হয়, সবার জন্য অপেক্ষা করতে হয়। তো আপনাদের সবাইকে আবার মিউট করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন কথা বলি টাইপস অফ ডিজিটাল মার্কেটিং এর। আমরা ডিজিটাল মার্কেটিং শিখলাম, এখন আগে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর কি কি সেকশন আছে, কি কি টাইপস আছে। তো এগুলা নিয়ে কথা বলি। তা প্রথমে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি এন্ড এসইএম মার্কেটিং। পিপিসি মানে পে পার কস্ট, হ্যাঁ, এন্ড এসইএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। হ্যাঁ, তো এগুলা নিয়ে আরো বিশদ আলোচনা করব। এগুলা শুধু জেনে রাখেন, এগুলো নামগুলো শুনে রাখেন যে এগুলা কাজ করে। ইমেল মার্কেটিং, হ্যাঁ, আহ বাইরের দেশে কি হয়, তাদের ওয়েবসাইটে তারা ইমেল লিস্ট রাখে। তো ওদের যারা আগে থেকে কিনছে কিছু প্রোডাক্ট, তো তাদের ইমেল লিস্টে থাকে, তো ইমেল লিস্টে ওরা ওদের প্রোডাক্টের প্রমোশনটা করে থাকে, ওরা ইমেল চেক করে। হ্যাঁ, ধরেন আপনারও কিছুদিন পরে যদি ফ্রিল্যান্সার হয়ে যান,
ইনশাল্লাহ আপনারা অনেকেই ফ্রিল্যান্সার, আপনারা ভবিষ্যতে ফ্রিল্যান্সার হবেন। তো এই বিষয়টা হচ্ছে যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনারা কিন্তু প্রতিদিন সকালে উঠেই কিন্তু আপনারা ইমেল চেক করবেন। তো এক্ষেত্রে কি হয়? কাউসার আহমদ ভাইয়া কিছু বলতে চান সম্ভবত। হ্যাঁ, কাউসার ভাইয়া। জি ভাইয়া, ওই যে হ্যাঁ পিপিসি এন্ড এসইএম যে মার্কেটিং, এটা সম্বন্ধে একটু বলবেন। হ্যাঁ, আমরা আরো আমি সবকিছু টাইপস নিয়ে কথা বলতেছি। আমি আরো স্টেপ বাই স্টেপ আর সামনের দিকে আমি এটা পিপিসি এবং এসইএম সম্পর্কে আলোচনা করব। আসলে সবাইকে একটা বেসিক ওভারভিউ দিয়ে নেই, অনেকে এখানে নতুন। হ্যাঁ, টাইপ গুলোকে বুঝিয়ে নেই। ওকে ভাইয়া। জি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো মার্কেটিং অটোমেশন একটা বিষয় আছে যে আপনারা জানেন যে ফেসবুকে অটো বলতে চ্যাটবটের মাধ্যমে আসলে আপনি না একটা মেসেজ সেট করে রাখতে পারবেন যেটা অটোমেটিক, হ্যাঁ, আপনার কাস্টমারদের কাছে ওরা সেন্ড করে দিবে। অথবা কাস্টমার সাপোর্ট, যে ওয়েবসাইটে কাস্টমার সাপোর্ট অনেক সময় মানুষ হিউম্যান রাখে, কিন্তু প্রথমে রোবট দিয়ে চেষ্টা করে তারা রোবোটিক্স ওয়েতে তারা অটোমেশন গুলা করার জন্য। তো ইনবাউন্ড মার্কেটিং আছে, এফিলিয়েট মার্কেটিং আছে। এফিলিয়েট মার্কেটিংটা অনেক জনপ্রিয়। আপনি অ্যামাজন এফিলিয়েটের নাম শুনছেন, অথবা অ্যামাজন এফিলিয়েট, আলি এক্সপ্রেস এফিলিয়েট, অনেক এফিলিয়েট আছে। এফিলিয়েট বলতে শুধু অ্যামাজন এফিলিয়েট না, আপনি ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্টের অনেক টাইপ আছে, ইমেজ হতে পারে, আর্টিকেল হতে পারে, অনেক বিষয় আছে। তো আর একজন তানিয়া ফাহাদ হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ তানিয়া। আচ্ছা, আমি ওই জানতে চাচ্ছিলাম যে মার্কেটিং অটোমেশন যেটা, ওইটা কি হচ্ছে মানে আমরা যখন কিছু অর্ডার করতে যাই, অনেক সময় শাড়ি হোক বা যাই হোক, অনেক সময় পেজে যখন আমরা মেসেজটা দিই, সাথে সাথে একটা এসএমএস চলে আসে আমাদের কাছে। যেমন আমাদের এখানে এসএমএস পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ, কোন প্রোডাক্টটা অর্ডার করতেছেন, এই টাইপের কিছু কি? হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু। তো ফেসবুকে আসলে নরমালি যেটা করা যায়, ওই একটা 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 টেক্সট আপনি সেট করে রাখতে পারবেন। হ্যাঁ, পেজ থেকে দেখেন আপনি মাত্র একটা টেক্সট এড করা যায়, কিন্তু বর্তমানে কিন্তু অনেকে আপডেট হয়ে গেছে। আপনি চাইলে এই যে ধন্যবাদ দেওয়ার পরে আবার দুইটা অপশন দিয়ে দিলেন, আপনি কি শার্ট কিনতে চান, প্যান্ট কিনতে চান, নাকি শাড়ি কিনতে চান। তো আপনি যদি শাড়ি সিলেক্ট করে দেন, তো ওনারা শাড়ির একটা প্রাইস লিস্ট সেট করে দিবে। তো শাড়ির প্রাইস সিলেক্ট করে দিলে আপনি কোন শাড়িটা কিনতে চান, ওখানে ওদের একটা অপশন দিয়ে দিবে যে আপনি লাল শাড়ি, নীল শাড়ি এরকম কিনতে চান কিনা। তো লাল শাড়ি আপনি ক্লিক করলেন, লাল শাড়ির প্রাইস দেখালো। তো আপনি এখন কিনতে চান কিনা, ওইটা একটা অপশন আসলো, এখন কিনতে চান নাকি পরে কিনবেন। তো আপনি সিলেক্ট করেন আবার এখন কিনতে চাই। এখন কিনতে চাই বললে ওদের একটা বিকাশ নাম্বার দিয়ে দিবে অথবা একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে, আপনি পেমেন্টটা ওই সময় করে দিলেন। তো আলটিমেটলি কি হলো, ওরা কিন্তু কেউই এখানে নাই, অনলাইনে নাই, কিন্তু আসলে হচ্ছে মার্কেটিং অটোমেশনের মাধ্যমে আপনি এভরিথিং মানে জেনে আগে গেলেন। থেকে সেট করা সবকিছু, হ্যাঁ আগে থেকে সেট করা, হ্যাঁ সময় নষ্ট হলো না, নিজেরা থাকতে হলো না, অটোমেটিক সবগুলা চলে গেল কাস্টমারদের কাছে। হ্যাঁ, বুঝতে এটা পারছি। কিন্তু খুবই ইফেক্টিভ একটা ওয়ে। কারণ এখন হচ্ছে যে মানুষ যদি খুব তাড়াতাড়ি রেসপন্স না পায়, আসলে অন্য জায়গায় চলে যায়। তো এটা, তো আপনার তো 24 ঘন্টা আপনার পসিবল না অনলাইনে থাকা বা কাস্টমার না। সাপোর্ট দেওয়া। তো এই ক্ষেত্রে আসলে খুবই ভালো কাজ দেয় এটা। হ্যাঁ, আপনারা এটা দেখে ভালো লাগলো যে আপনারা অনেক বিষয়গুলা জানেন। বিষয়গুলা আপনাদেরকে বুঝালে আপনারা বুঝতে পারবেন সহজে। তো কন্টেন্ট মার্কেটিংটা আমি সবার আগে আনলাম, কারণ কন্টেন্ট মার্কেটিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ। তো কন্টেন্টে কি হয়, যে ইনফোগ্রাফিক্স থাকে, রিপোর্ট থাকে, ইবুকস থাকে। ইবুকস বলতে আমি যেটা বুক যেটা আছে, বই, আপনার অনলাইনে যে বইগুলা পড়ি সেটা হচ্ছে ইবুকস। ইবুকস গুলা কিন্তু আসলে সেল করা যায়। আপনারা যারা রাইটার আছেন, আপনারা কিন্তু বই লিখে অ্যামাজন কিন্ডেলে সেল করতে পারেন, তো আপনার ওয়েবসাইটে সেল করতে পারেন। বিভিন্ন মানুষ কিন্তু আসলে বই লিখে নিতে চায়। তো আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বলবো না, খুব ক্লোজ না, অনেক পরিচিত ধরেন এরকম। তো ও কিন্তু অ্যামাজন কিন্ডেলে গোস্ট রাইটার, মানে ও ভূতের গল্প লিখে। তো খুব ভালো সেল পায়, কিন্তু অনলাইন সেক্টরে অত বেশি আইডিয়া নাই, কিন্তু ওই যে অ্যামাজন কিন্ডেলের বিষয়টা ও বুঝে। তো ও গোস্ট রাইডিং করে, বিভিন্ন অকেশন ওয়াইজ করে, হ্যালোউইনের জন্য করে, ব্ল্যাক ফ্রাইডের জন্য করে, এরকম বড় বড় বিষয়গুলোর জন্য সে করে।
তো এই বইগুলা যে লিখে ও ভালো সেল হয়, $4-5 একটা প্রাইস রেখে দেয়, সেল হয়। তো ইমেল একটা কন্টেন্ট হতে পারে, সুন্দরভাবে একটা ইমেল দিলেন আপনি, এটা আপনার জন্য কন্টেন্ট। একটা ভিডিও আপনার জন্য কন্টেন্ট হতে পারে, যেমন ইউটিউবে যে ভিডিওগুলো দেয় ওদের একটা বিষয় হচ্ছে কন্টেন্ট। ব্লগ হতে পারে, আপনার ব্লগে আপনি একটা পোস্ট করলেন, একটা ওয়েবসাইট হলো, এটা আপনার কন্টেন্ট মার্কেটিং এর আওতায় পড়ে। তো টাইপস অফ কন্টেন্ট, এই সেকশনটা অনেক বড়। এই সেকশনটা আমি আগামী কালকে হয়তো আরো ডেপথ আলোচনা করব যে কন্টেন্ট কোন কোন ধরনের টাইপস হতে পারে। আর্টিকেলস বলতে কি, আমরা কোনো কিছু লেখাকে বুঝি, যে আমি এই জিনিসটা লিখলাম, হ্যাঁ, একটা লেখাকে আমরা যেটা ফেসবুকে পোস্ট দেই, কিন্তু আসলে এটা যদি খুব সুন্দর সাজানো গোছানো থাকে, এটাকে আমরা আর্টিকেল বলতে পারি। তো আর্টিকেল হতে পারে হাউ টু বলতে কি, হাউ টু মেক এ কাপ অফ টি, এটার উপরে আপনি একটা আর্টিকেল লিখলেন, অথবা হাউ টু একটা অনেক বড় একটা ইনফরমেটিভ আর্টিকেলে হাউ টু দিয়ে শুরু হয়। তো যারা অ্যামাজন এফিলিয়েটে আছেন, অথবা কয়েক ভাই একজন আছেন যে উনি অ্যামাজনের ওয়েবসাইট আছে, আপনারা জানেন এই বিষয়গুলা। লিস্টিক্যালস আছে, রিভিউজ আছে, অনেক রিভিউজ আর্টিকেল লেখা হয়, যে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ আপনি করলেন। ধরেন আপনি একটা আর্টিকেল লিখলেন, 10 বেস্ট মোবাইল ফোনস আন্ডার $400, $400 নিচে 10টা বেস্ট ফোনের রিভিউ লিখলেন, হ্যাঁ, 10 বেস্ট ফোন রিভিউস আন্ডার $400। তো আপনি 10টা ফোনের রিভিউ লিখলেন, যে $400 নিচে এই ফোনগুলা খুবই ভালো। তো আপনি কি করলেন, এই আর্টিকেলের নিচে কিছু লিংকও দিয়ে দিলেন, অ্যামাজনের কিছু লিংক দিলেন, যে আপনি এই ফোনটা বাই করতে চান, আপনি এই লিংকে ক্লিক করে আপনি বাই করতে পারবেন। হ্যাঁ, এরকম কিছু। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন, এটা হচ্ছে একটা যে মানুষ সব সময় ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নগুলো আস্ক করে, ওইটা আপনি আগে থেকে লিখে রাখলেন। হ্যাঁ, আপনি প্রশ্নটা আপনিই করলেন, প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে রাখলেন। আপনার ফাইবারে যারা গিগ খুলেছেন, অথবা জানেন আপনারা যে ফাইবারে ডেসক্রিপশনে পরে একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চনের একটা অপশন আছে। এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ওয়ে, আপনারা এটা লিখে রাখবেন। এগুলা নিয়ে প্রেস রিলিজ হচ্ছে যে আপনি যে কোনো একটা নিউজ পাবলিশ করলেন, এগুলাকে বোঝায় আসলে। ব্লগ পোস্টে গেস্ট পোস্ট আছে, ইনফ্লুয়েন্সার পোস্ট আছে, এক্সপার্ট ইন্টারভিউস আছে, এগুলা নিয়ে আসলে খুব বড় একটা সেশন নিব। ইমেইলে কিন্তু 3টা টাইপ, দেখেন, নিউজ লেটার আছে, রাউন্ডস আপ আছে, স্পেশাল অফার আছে। হ্যাঁ, ইন্টারেক্টিভ কন্টেন্ট, তো এটাতে আছে কুইজ আছে, অ্যাসাইনমেন্ট আছে, কন্টেস্ট আছে, ক্যালকুলেটরস আছে, কনফিগারেশন, লুকবুকস, গেমস, এগুলো আছে। ইনফোগ্রাফিক্স এর কোনো সেকশন নাই। ইনফোগ্রাফিক্স, হ্যাঁ, ইনফোগ্রাফিক্স বলতে কি বুঝি, তো আর একটা ওয়েবসাইটে এক ধরনের একটা আর্টিকেল, একটা ইমেজ আছে, ইমেজের মধ্যে দেখলেন যে 5 মোস্ট ইনজুরিজ, অথবা 5 লাইফ হ্যাকস ফর বেটার স্লিপিং, হ্যাঁ, এরকম একটা জিনিস ওই ইমেজের মধ্যে সব ধরনের টিপস গুলো লেখা আছে। যে গণসচেতনামূলক যে পোস্টারগুলো আমরা দেখি, হ্যাঁ, ওয়ালের মধ্যে, হ্যাঁ, এটা করা যাবে, এটা করা যাবে না, ডেঙ্গু হলে করণীয় কি, এগুলো হচ্ছে এটা ইনফোগ্রাফিক্স, যেখানে ইনফো থাকবে। ও ইনফো বেসড গ্রাফিক্সকেই বলা হয় ইনফোগ্রাফিক্স। তো ইনফোগ্রাফিক্স এটা অনেক বড় পার্ট আসলে কন্টেন্ট মার্কেটিং এর। তো আপনারা যখন বিশদ আলোচনা করবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কন্টেন্ট মার্কেটিং বিষয়টা কি এবং কেন এত বেশি ইফেক্টিভ। তো ভিডিওস এর মধ্যে অনেক টাইপস আছে, এক্সপ্লেনেটরি, এডুকেশনাল, ডেমোস, ব্র্যান্ডেড